আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও। যে কোনো 6টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 6 = 6। প্রথম, আজই মনে আসে ছোট ব্যথা ছোট দুঃখ, ছোট কথা ছোট গল্প। উত্তর হবে ছোট কথা। প্রশ্ন, ভগৎ সিং পাঞ্জাবের, গুজরাটের, কাশ্মীরের না মহারাষ্ট্রের প্রখ্যাত বিপ্লবী? উত্তর হবে পাঞ্জাবের প্রখ্যাত বিপ্লবী। প্রশ্ন, দুই জাতি ভাই সমান মনে মড়ক এলে, দেশে বিদেশে স্বদেশে না ঘরে? উত্তর হবে দেশে। প্রশ্ন, ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে দূরে, কাছে না নিকটে? উত্তর হবে তীরে। পরের প্রশ্ন, একসময় যতীন দাসের ছদ্মনাম ছিল শচীন অতীন, রবীন না মতীন? উত্তর হবে রবীন। পরের প্রশ্ন, বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার। ধাত্রী কথার অর্থ যিনি গ্রহণ করেন, যিনি ধারণ করেন, যিনি দান করেন, যিনি অর্জন করেন। উত্তর হবে যিনি ধারণ করেন। প্রশ্ন, ননীদা চেঁচিয়ে উঠলেন, ম্যাচ ড্র, ম্যাচ শেষ, ম্যাচ জিতেছি, ম্যাচ হেরেছি। উত্তর হবে ম্যাচ ড্র। পরের প্রশ্ন, কুলে কুলে দেখা যায় শ্যামল পৃথিবী ধরণী, ধরিত্রী না জগৎ? উত্তর হবে ধরণী। পরের প্রশ্ন, যতীন দাসের বাবা ছিলেন বঙ্কিমচন্দ্র দাস, বঙ্কুবিহারী দাস, বঙ্কিম বিহারী দাস, লালমোহন দাস? উত্তর হবে বঙ্কিম বিহারী দাস। পরের প্রশ্ন, বড় হয়ে ঝিনুক কুড়োয়, পাঠের মনের, জ্ঞানের না তাপের? উত্তর হবে জ্ঞানের সাগর বেলায়। পরের প্রশ্ন, দুয়ে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যে কোনো 6টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 6 = 6। প্রথম, বঙ্গমাতার সন্তানরা কোথায় কোথায় উপনিবেশ বিস্তার করে? উত্তর হবে বঙ্গমাতার সন্তানরা তিব্বত, চীন, জাপানে উপনিবেশ বিস্তার করে। পরের প্রশ্ন, বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় কত মানুষ সামিল হন? উত্তর হবে বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় 5 লক্ষ মানুষ সামিল হন। পরের প্রশ্ন, মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন? সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট করে যায়, তাই মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ছুটি পেলেই যাই সে ছুটি কোথায়? উত্তর হবে সমুদ্রের তীরে। প্রশ্ন, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে, কাকে ঘিরে প্রেম দেখা যায়? ছায়াময় গ্রামগুলিকে ঘিরে প্রেম দেখা যায়। ন্যায়ের বিধান কে দিয়েছেন? ন্যায়ের বিধান রঘুমণি দিয়েছেন। মোরা দুই সহোদর ভাই কবিতাটি কার লেখা? মোরা দুই সহোদর ভাই কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। প্রশ্ন, বড় হয়ে ঝিনুক কুড়ায় কার কথা বলা হয়েছে? বড় হয়ে ঝিনুক কুড়ায় কিশোর বিজ্ঞানীর কথা বলা হয়েছে। বঙ্গ আমার জননী আমার কবিতাটির মূল সুর কি বলে তোমার মনে হয়? দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতার মূল সুর হলো স্বদেশ প্রেম, নিজের দেশকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করা। শহীদ যতীন দাস রচনায় উল্লেখিত নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রন্থটির নাম? উত্তর হবে ইন্ডিয়ান স্ট্রাগল। তিনি তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি প্রতিবষ্টি মান 2 করে, 2 × 4 = 8। প্রথম, 1929 সালের 13ই জুলাই অনশন শুরু হয় কেন? উত্তর লিখবে লাহোর ষড়যন্ত্র মামলায় বন্দী হিসাবে যতীন দাস সমেত 15 জন বন্দীকে লাহোর জেলে স্থানান্তরিত করা হয় 1929 খ্রিস্টাব্দে 25শে জুন। সেখানে তার সঙ্গে ভগৎ সিং ও বুটুকিশোর দত্তের দেখা হয়। তারা সিদ্ধান্ত নেন যে ভারতীয় বিপ্লবীদের ওপর অমানসিক অত্যাচারের প্রতিবাদে 13ই জুলাই 1929 থেকে তারা একসঙ্গে অনশন শুরু করবেন। পরের প্রশ্ন, এক বৃন্তে 2টি কুসুম এক ভারতের ঠাঁই পংক্তিতে প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো। সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম মোরা দুই সহোদর ভাই কবিতায় হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে একই মায়ের 2 সন্তান রূপে চিহ্নিত করেছেন। কবি হিন্দু ও মুসলমানের নিবিড় সম্পর্ক বোঝাতে একই বৃন্তে ফোটা 2টি কুসুমের সঙ্গে তুলনা করেছেন। এই ভারতবর্ষে হিন্দু মুসলমান একসাথে বাস করে। এদের শান্তিপূর্ণ অবস্থানটি প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। হিন্দু ও মুসলমানের মধ্যে সুগভীর হৃদয়ের টান রয়েছে। এরা কেউ কারোর ওপর বিদ্বেষ বা ঘৃণা প্রকাশ করে না। এই সত্যটিকে কবি এই এক বৃন্তে 2টি কুসুম উপমার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। পরের প্রশ্ন,
3-3 কবির কল্পনায় নৌকাযাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন? ধরালদল কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনায় পদ্মা নদীর বুকে নৌকো বয়ে চলেছেন। কবি সেই নৌকো থেকে দুচোখ ভরে দেখেছেন দুই তীরের সবুজ ঘেরা ছায়া সুনিবিড় গ্রামগুলির সৌন্দর্য। কবি মনে করেছেন যে এই গ্রামগুলির মানুষজনের মধ্যে নিবিড় সম্পর্কে থাকা ভাই বোনের মতো সুখ হাইপেন দুঃখ ভাই অবস্থান করছে। সেই সুখ দুঃখ যেন ভাই বোনের মতো করুণ চোখে তাকিয়ে আছে কবির দিকে। এই সুখ দুঃখ পরস্পর বিচ্ছিন্ন নয়, জীবনের সঙ্গে এরা একসঙ্গেই জড়িয়ে আছে। কবি সুখ দুঃখ ভালো মন্দ আলো অন্ধকার নিয়ে জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। এইসবের মাঝে বিশ্বভুবন কবির চোখে সুন্দর ও লাবণ্যময়ী হয়ে উঠেছে। হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? প্রায় সকলেই জানে যে ক্লাসের শেষ বেঞ্চের ছেলেরা একটু ফাঁকিবাজ হয়। তারা পড়াশোনা প্রায় করে না বললেই চলে। তাই চিরদিনই শিক্ষক মশাইদের কড়া নজর থাকে শেষ বেঞ্চের দিকে। হাবু সুধীরবাবুর পড়া না করে স্কুলে এসেছিল, তাই আগের অভিজ্ঞতা দরুন সে সুধীরবাবুর নজর এড়াতে শেষের দিকের বেঞ্চে বসতে চায় না। হাবু শেষ পর্যন্ত শেষের বেঞ্চ না বসে থার্ড বেঞ্চের এক কোণে 3 কড়ির পাশে 5 জনের ভিড়ে মিশে যায়। চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি? ননীদা আলোর অভাবে খেলা বন্ধ করার জন্য আবেদন জানায় এবং আম্পায়ার সেই আবেদন মঞ্জুর করে। এখানে সেই আবেদন মঞ্জুর হওয়ার কথা বলা হয়েছে। আলোর অভাবে খেলা বন্ধের জন্য আবেদন করেছিলেন ননীদা। ননীদা নিশ্চিত হারকে আটকানোর জন্য ইচ্ছাকৃতভাবে বিষ্টুকে দিয়ে দেরিতে বল ডেলিভারি করিয়েছিলেন। সে জানত অন্ধকার নেমে আসবে, খেলা বন্ধ হয়ে যাবে, খেলা অমীমাংসিত রয়ে যাবে, হারের কথা শুনতে হবে না। তাই তিনি এমন আবেদন করেছিলেন। প্রশ্ন, বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? ছোট বাঘ খিদের জ্বালায় কাঁকড়া ধরতে গর্তে থাবা ঢোকায়। কাঁকড়া তার লাল দাঁড় দিয়ে কামড়ে ধরে তার থাবায়। যন্ত্রণায় কান্না জুড়ে দেয় বাঘছানাটি। ছোট্ট ছানার কান্না শুনে বাঘ ছুটে আসে। তারপর তার লম্বা নখের থাবা বসিয়ে কাঁকড়ার দাঁড় ভেঙে ছানাকে কাঁকড়ার হাত থেকে বাঁচায়। পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ রচনায় বৃষ্টি ভেজা দিনের কথা আছে। প্রচণ্ড বাদলে এক ছোট্ট পিঁপড়ে তার ঘর হারিয়ে ফেলে, আশ্রয় নেয় ঘাসের পাতার নিচে। বৃষ্টির প্রবল প্রভাবে ভেসে যাবার ভয়ে ভীত পিঁপড়েকে ঘাস তার পাতার শিরা কামড়ে ধরতে বলে। সে ছোট, জলের গতিও বেশি, বেঁচে থাকতে হলে ঘাসের পাতা কামড়ে ধরা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই পিঁপড়ের ওপর দয়া দেখিয়ে ঘাস তার নিজের শরীর কামড়ে ধরে পিঁপড়েকে বেঁচে থাকার পরামর্শ দেয়। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। যে কোনো 4টি প্রতিনিবষ্টে মান 5 করে 5 গুণ 4 সমান সমান 20। প্রথম, যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? প্রেমী কবি দ্বিজেন্দ্রলাল রায় তার বঙ্গ আমার জননী আমার কবিতায় বাংলার ইতিহাসের বীর প্রতাপাদিত্যের প্রসঙ্গ এনেছেন। 16শ শতকে যশোরের একজন বিখ্যাত জমিদার বা ভূঁইয়া ছিলেন রাজা প্রতাপাদিত্য। প্রতাপাদিত্যের একটি শক্তিশালী সেনাবাহিনী ছিল। তিনি নিজেকে স্বাধীনচেতা হিসাবে গর্ববোধ করতেন। সম্রাট আকবরের সঙ্গে তার যুদ্ধ শুরু হয়। আকবরের বিশাল সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় ও মৃত্যু ঘটে। দেশের স্বাধীনতার জন্য তার এই আত্মত্যাগ স্মরণীয়। তিনি কোনোভাবেই অন্যের হাতে নিজেকে সঁপে দেননি। দ্বিজেন্দ্রলাল রায় সেই প্রতাপাদিত্যের দেশপ্রেমের আদর্শকে এখানে তুলে ধরেছেন। প্রশ্ন, অনশন শুরু করার আগে যতীন দাস তার সহযোদ্ধাদের কী অঙ্গীকার করান তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? 1929 খ্রিস্টাব্দে 13 জুলাই থেকে লাহোর জেলে যতীন দাস ও তার অন্যান্য সহযোগীরা সমবেত অনশন শুরু করেন। ভারতীয় বিপ্লবীদের ওপর ব্রিটিশ সরকারের নিষ্ঠুর অত্যাচারের প্রতিবাদে তিনি অনশন করেন বা এই অনশন শুরু করার আগে যতীন দাস তার সহযোগীদের এই মর্মে অঙ্গীকার করিয়ে নেন যে তাদের দাবিগুলোর ঠিকমতো মিটলে তবেই তারা সকলে অনশন ভঙ্গ করবেন।
যতীন দাসের সিদ্ধান্ত ছিল যে বাকি সব বন্দীরা অনশন ভঙ্গ করলেও তিনি অনশন ভাঙবেন না। তার মনে হয়েছিল এই অনশন হবে তার মাতৃভূমির শেকল খোলার সুবর্ণ সুযোগ। বিশ্বাসঘাতক মির্জাফরের চক্রান্তে পলাশির প্রান্তে ভারতের বুকে নেমে এসেছিল পরাধীনতার নাগপাশ। এই অনশন ছিল সেই পাপের প্রায়শ্চিত্ত। তাই তিনি অনশন ভঙ্গ করেননি। মনে হয় সব নিয়ে এই ধরনই ভালো। কখন পৃথিবীকে ভালো মনে হয় এরকম মনে হওয়ার কারণ কি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানবপ্রেমিক। কবি মানুষের জীবনে সুখ দুঃখের আসা যাওয়ার মধ্যে জীবনের পরিপূর্ণতা অনুভব করে পৃথিবীকেও সুন্দর বলে মনে করেছেন। সুখ ও দুঃখ এরা কেউ এককভাবে জীবনে আসে না, প্রত্যেকের জীবনের সঙ্গে এরা অন্তরঙ্গভাবে জড়িয়ে আছে। একটি এলে অপরটির অনুভূতি প্রবল হয়ে ওঠে। দুঃখ না পেলে সুখ গুরুত্বহীন হয়ে যায়, আবার সুখ না পেলে দুঃখকে অনুভব করা অসম্ভব। আলো অন্ধকার ভালো মন্দ ইত্যাদির ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সুখ দুঃখ দুয়ের সহাবস্থানকে গুরুত্ব দিতে চেয়েছেন। জীবন এভাবেই সুন্দর হয়ে ওঠে বিশ্বভুবন। কবি নিজেকে ধরার সঙ্গে একাত্মার বন্ধনে আবদ্ধ হয়ে অনুভব করেছেন এই পরম অনুভূতি। এটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কী, তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কী? বাংলা শিক্ষক সুধীরবাবু ক্লাসে ছেলেদের নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর রচনা লিখে নিয়ে আসতে বলেন। তারপর বেছে বেছে কয়েকজন ছেলেকে জোর গলায় সেটি পড়তে বলতেন। সেই সময় ছেলেদের সেই লেখা সজাগভাবে মন দিয়ে শুনতে বলতেন। এটাই ছিল সুধীরবাবুর পড়ানোর মেথড। এই মেথড অবলম্বন করার পিছনে সুধীরবাবুর নিজস্ব একটা যুক্তি ছিল। তিনি মনে করতেন কে কেমন লিখছে সে সম্পর্কে সকলের মধ্যে একটা ধারণা গড়ে উঠবে। নিজেদের লেখার ভালো মন্দ ভুল ত্রুটি বুঝে উঠতে পারবে। এর থেকে শিক্ষা নিয়ে নিজেদের লেখা উন্নত করার চেষ্টা করবে। এইভাবে সহপাঠীর কাছ থেকে তারা শিখতে পারবে। সারা মাঠ অবাক, শুধু ননিদা ছাড়া। সারা মাঠ অবাক করার মতো কোন ঘটনা ঘটেছিল? ননিদা সে ঘটনায় অবাক হলেন না কেন? বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক মতিনন্দীর ননিদা নট আউট গল্পে রূপলী সঙ্গে সিসিএইচ দলের ম্যাচে দ্বিতীয় দলের পক্ষ থেকে ননিদা বল করার জন্য বিষ্টুকে ডাকেন। সে জীবনে কখনো বল করেনি, তবে রোড রেসে তিনি 3 বছরের চ্যাম্পিয়ন। বিষ্ণু প্রথমে 26 পা পিছনে গিয়ে বোলিং মার্ক দেয়, তারপর বল হাতে দৌড়াতে শুরু করে। প্রথমে সামনে এসে আবার পিছনে গিয়ে সারা মাঠ জুড়ে দৌড়াতে থাকে। এই ঘটনাটি মাঠের সকলকে অবাক করে দিয়েছিলেন। এই ঘটনাটি ছিল সম্পূর্ণভাবেই ননিদার মাথার কাজ। বিষ্টুকে দিয়ে বল করানোর জন্য আগেই পরিকল্পনা করে রেখেছিলেন। উদ্দেশ্য ছিল বিষ্টু বল ডেলিভারি না করে খেলা শেষ না হওয়া পর্যন্ত বল হাতে সারা মাঠ ছুটে বেড়াবে। পকেটে ছিল ক্রিকেটের নিয়মের বই, যাতে স্পষ্ট করে বলা ছিল না বোলার কতটা দৌড়ে এসে কতক্ষণ পর বল করবে, আর ম্যাচটাও ড্র হয়ে যাবে। সেই কারণে মাঠের সকলে অবাক হলেও এই ঘটনায় ননিদা মোটেও অবাক হননি। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? লেখক শিবরাম চক্রবর্তী এক ভুতুড়ে কাণ্ড গল্পে প্রাণ একখানা চলন্ত বেবি অস্টিন গাড়িতে উঠে পড়েন। গাড়ির চালকের দিকে তাকিয়ে নিজের যাওয়ার জায়গার কথা বলতে গিয়ে লেখক দেখেন চালকের আসনে কেউ নেই। গাড়ির ইঞ্জিনও বন্ধ, অথচ গাড়িটি একটি নির্দিষ্ট গতিতে নিঃশব্দে সামনের দিকে এগিয়ে চলছে। এতে এত ভয় পান যে শীতের রাতেও ঘামতে থাকেন, হাত পায়ের আঙুল অবশ হয়ে যায়, আর কথা বলতে গিয়ে যেন শক্তি পান না, কেবল হাঁ করে তাকিয়ে থাকেন। ননিদা চেঁচিয়ে উঠলেন, ম্যাচ ড্র। ম্যাচটি কোন কোন দলের মধ্যে হয়েছিল, ননিদা কোন দলের প্লেয়ার ছিলেন, তার এই কথা বলার পর কী ঘটনা ঘটেছিল, এই খেলাটি যারা পরিচালনা করেন তাদের কী বলে? ম্যাচের প্রতিযোগী মতিনন্দীর ননিদা নট আউট গদ্যাংশে উল্লেখিত খেলাটি সিসিএইচ এবং রূপালী সঙ্গের মধ্যে হয়েছিল। ননিদার দল, ননিদা সিসিএইচ দলের প্লেয়ার ছিলেন। ঘটনা, ননিদা এই কথা বলার পর রূপলী সঙ্গের ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে বলেন যে বল ডেলিভারির মধ্যে যদি খেলা শেষ না করা যায় তবে
ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না, তখন তর্কাতর্কি শুরু হয়। অবশ্যই ননিদা আলোর অভাবের কারণে ম্যাচ শেষ করার আবেদন করলে আম্পায়াররা চটপট মঞ্জুর করে দেন। পরের প্রশ্ন, ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায় অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। আলোচ্য অংশটি আনন্দশঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতার অংশ। তাৎপর্য: কিশোর নিউটন সমুদ্রের তীরে অর্থাৎ প্রকৃতি থেকে রঙিন ঝিনুক কুড়োতেন। বড় হয়ে তিনি বিজ্ঞান চর্চার মধ্যে দিয়ে মহান বিজ্ঞানী হিসাবে জগৎজোড়া খ্যাতি লাভ করেন। ছেলেবেলায় ঝিনুক খোঁজার মতোই বড় হয়ে তিনি প্রকৃতি থেকে অনেক জ্ঞানসাগরের রত্ন খুঁজে পেয়েছিলেন। সেই রত্নগুলি হলো নানান বৈজ্ঞানিক সূত্র যা বিশ্বের বিজ্ঞান জগৎকে আলোকিত করেছিল। বিজ্ঞানী নিউটনের কিশোর বেলায় সমুদ্রতীরে ঝিনুক খোঁজা আর পরিণত বয়সে বৈজ্ঞানিক সূত্রের সন্ধানের মধ্যে এক গভীর মিল খুঁজে পেয়েছেন কবি। তাই কবি লিখেছেন ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায়। পরের প্রশ্ন, সোজাসুজি স্বীকার করলেই পারতে। হাবুকে কথা কে বলেছিলেন? কোন কথা স্বীকার করবার কথা এখানে বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো। উত্তর, বক্তা। অজয় রায়ের লেখা হাবুর বিপদ গল্পে হাবুকে কথা বলেছিলেন বাংলার শিক্ষক সুধীরবাবু। স্বীকার করার কথা: সুধীরবাবুদের ক্লাসে বাংলাদেশে বর্ষাকাল রচনাটি বাড়ির কাজ হিসাবে লিখে আনতে বলেছিলেন। পয়েন্টগুলো বক্তা। অজয় রায়ের লেখা হাবুর বিপদ গল্পে হাবুকে একথা বলেছিল বাংলার শিক্ষক সুধীরবাবু। স্বীকার করার কথা: সুধীরবাবু হাবুদের ক্লাসে বাংলাদেশে বর্ষাকাল রচনাটি বাড়ির কাজ হিসাবে লিখে আনতে বলেছিলেন। আগের দিন ভজার পালায় পড়ে গোপালপুরের মেলায় যাওয়ায় হাবু সেটি লিখে উঠতে পারেনি। সেজন্য তার স্কুলে আসার ইচ্ছে ছিল না, কিন্তু বাবার ভয়ে তাকে ক্লাসে আসতেই হয়েছে। অন্যদিকে সুধীরবাবু ছিলেন খুব কড়া শিক্ষক। ছাত্ররা তাকে শ্রদ্ধা করার পাশাপাশি খুব ভয়ও করত। তাই হাবুকে তিনি রচনা পড়তে বললে সে না লিখে এনেও বীজগণিত খাতাটি মুখের সামনে তুলে ধরে বানিয়ে বানিয়ে রচনাটি বলে যান। শেষ পর্যন্ত অবশ্য সুধীরবাবু ব্যাপারটি বুঝতে পারেন। বিষয়টি জেনে তিনি রেগেও যান, কিন্তু হাবুর সাহিত্য প্রতিভার কথা ভেবেই তিনি তাকে কোনো শাস্তি দেন না। বাড়ির কাজ না আনার ভুলটি স্বীকার না করে হাবু যে অন্যায় করেছে তাই শুধু তাকে বুঝিয়ে দেন। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। মোকদ্দমার রায় কে দিয়েছিল? ফরিয়াদি কে ছিল? মোকদ্দমার রায় দিয়েছিলেন 3 মাসের জেল ও 7 দিনের ফাঁসি। ফরিয়াদি ছিল সজারু। হজরব গল্পের লেখককে উত্তর হবে সুকুমার রায়। ছাগলের সেজমামা কি করেছিল? উত্তর হবে সুকুমার রায়ের হজবরল গল্পে ছাগল ব্যাকরণ সিংয়ের সেজমামার শরীরের অর্ধেকটা অংশ কুমিরে খাওয়ার জন্য মরে গিয়েছিল। কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর, পেঁচা না ভূত। একটা অদ্ভুত জন্তুর যার নাম হিজবিজবিজ, তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে মানুষ না বাদর, পেঁচা না ভূত। 6 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, পেঁচা গম্ভীর হয়ে বললে। 6 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3। প্রথম, পেঁচা গম্ভীর হয়ে বললে, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। পেঁচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় গুছিয়ে লেখো। তো লিখবে, বিখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায়ের হজবরল গল্পের শেষাংশে মোকদ্দমা ধরাবাতার পেঁচা রায় দেওয়ার সময় কোনো আসামিকে খুঁজে পেলেন না। অবশেষে ন্যাড়া লোকটিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ন্যাড়া 3 মাসের জেল ও 7 দিনের ফাঁসির হুকুম দেন। শেষ পর্যন্ত শ্রী ব্যাকরণ সিংয়ের কী পরিবর্তন ঘটল? শিশুসাহিত্যিক সুকুমার রায়ের হজবরল গল্পের শেষে ব্যাকরণ সিংয়ের মুখটা বদলে গিয়ে গল্পকথকের মেজমামার মুখ হয়ে উঠল। কথক দেখলেন যে তার মেজমামা তার কান ধরে বলছেন যে তিনি ব্যাকরণ শেখাবার নাম করে নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছেন। 7 দাগের যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 5। 7-এর 1, হজবরল বইটির কোন চরিত্রটি তোমার সবচেয়ে প্রিয় এবং কেন তা নিজের ভাষায় লেখো। ভালো করে উত্তর দেখে না, আমি আর মুখে বলছি না, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরের প্রশ্ন,
হিজবিজবিজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখো। ভালো করে উত্তর দেখে নাও। পরে হচ্ছে 8-এর দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিবিষ্ট মান 1 করে 1 × 5 = 5। হরিপদর ডাকে সুধীরবাবু অবাক হন। বাক্যটি অভ্যর্থনাক বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য না জটিল বাক্য? উত্তর হবে অভ্যর্থনাক বাক্য। উপসর্গের অন্য একটি নাম আদ্য প্রত্যয়, বিভক্তি, বিশেষ্য পদ না বিশেষণ পদ? উত্তর হবে আদ্য প্রত্যয় হবে। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে বলে নামপদ, ক্রিয়াপদ, অব্যয়পদ না বিশেষণ পদ? উত্তর হবে নামপদ। পরের প্রশ্ন, যে সকল ধ্বনি মুখগহ্বর থেকে অবাধে অন্য ধ্বনির সাহায্য ব্যতীত নিজেই স্পষ্ট উচ্চারিত হয় তাকে বলে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কোনটি নয়? উত্তর হবে স্বরধ্বনি। যে যোজক পদটি বিকল্প হিসেবে কাজ করে এবং আর বরং ও? উত্তর হবে বরং। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে বলে পদ, কারক, বিভক্তি না অনুসর্গ? উত্তর হবে পদ। 9 দাগের হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ক্রিয়াপদ কিভাবে গঠিত হয়? সাধিত ধাতু এবং ধাতু বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। সকলে সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো। সরল বাক্যে পরিবর্তন করো। সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। তুমি এখন পড়তে বসো। নমর্থক বাক্যে পরিবর্তন করো। তুমি এখন দাঁড়িয়েও। অঙ্কটাকে তুচ্ছ করে আমরা সেই ভয়ের প্রতিশোধ নিতাম। যৌগিক বাক্যে রূপান্তরিত করো। অঙ্কটাকে আমরা তুচ্ছ করতাম এবং সেই ভয়ে প্রতিশোধ নিতাম। বারবার নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম। জটিল বাক্যে রূপান্তর করো। বারবার যা লিখতাম তা মুছে ফেলতাম। ব্ল্যাকবোর্ডে সাদা খড়ির লেখা পুরনো অক্ষরগুলি এই বাক্যাংশের কোন শব্দটি মৌলিক শব্দের উদাহরণ? এই বাক্যাংশের মৌলিক শব্দটি হলো সাদা। 10 দাগে রয়েছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে একটি অনুচ্ছেদ লেখো। প্রশ্নের মান 5। বাংলার উৎসব, একটি ভ্রমণের অভিজ্ঞতা, বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন, আমাদের বিদ্যালয়, তোমার জীবনের লক্ষ্য। 11 দাগে হচ্ছে নিচের অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও। ভালো করে তোমরা গল্পটা পড়ে নেবে। যে অনুচ্ছেদটা দেওয়া হবে পড়ে নিয়ে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। ভারতের প্রথম সভ্যতার প্রথম জনপদ কোথায় গড়ে উঠেছিল? দেখবে ভারত সভ্যতার প্রথম জনপদ গড়ে উঠেছিল গঙ্গার তীরে। গঙ্গার ঐশ্বর্যশালিনী হয়েছিল কী কারণে? গঙ্গা ঐশ্বর্যশালিনী হয়েছিল সহস্রধারার সমন্বয়ে। কোন কথা সেদিনের মতো আজকেও সত্য? সাগর রাজার বংশের 60,000 সন্তানের ভস্মীভূত দেহ গঙ্গার পূর্ণ স্পর্শে জীবন লাভ করেছিল একদা সেদিনের মতো আজকেও সত্য। গঙ্গা কেন উত্তর ভারতবাসীর জীবনের মূল মন্ত্র? গঙ্গাকে কেন্দ্র করে উত্তর ভারতের যত প্রাকৃতিক সম্পদ সৃষ্টি হয়েছে তাই গঙ্গাকে উত্তর ভারতের অধিবাসীদের জীবনের মূল মন্ত্র বলা হয়। গঙ্গার ধারা কোথায় শুকিয়ে যায় বলে আশঙ্কা করা হয়েছে? প্রকৃতির কোনো জাদু বলে গঙ্গার ধারা ব্রহ্মপুরার কোথা হঠাৎ শুকিয়ে যাবে বলে আশঙ্কা করা হয়েছে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। আর তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।